এডিসির মসনদে এবার কে? পাবলিক নাও টিম ঘুরে বেড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত যে আগামী এডিসি নির্বাচনে, আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে মসনদে কে বসেন, প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন হবে? রাজ্যের মানুষ কি বলছেন, গ্রাম পাহাড় কি বলছে, এডিসি কি বলছে, এই উত্তর খোঁজার জন্য আমরা পাবলিক নাও একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি যে এডিসির মসনদে কে বসছেন এবার। আমাদের এই অনুষ্ঠান আপনারা ইতিমধ্যেই ধর্মনগরে দেখেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি আমবাসায়। আমবাসায় আমরা আলোচনা করব এই বিষয়ের উপরই, আমবাসাবাসী কি বলছেন, এডিসি কে নিয়ে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে, গোটা বিষয়টি নিয়ে আমাদের আলোচনা আজকে হবে। আমি জানিয়ে রাখি, আমি প্রতিনিয়ত এই অনুষ্ঠানগুলোতে আমরা চেষ্টা করি শাসক দল, শরিকি দল, পাশাপাশি বিরোধী দল যারা রয়েছেন প্রতিনিধিরা, প্রত্যেককে আমন্ত্রণ করতে। আজকেও আমরা একইভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম সিপিআইএম, আইএনপিটি, কংগ্রেস, বিজেপি এবং আইপিএফটি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সিপিআইএম তাদের কোনো প্রতিনিধি দেয়নি, আইএনপিটি থেকে কোনো প্রতিনিধি আসেনি, কংগ্রেস কোনো প্রতিনিধি দেয়নি। তার পেছনের কারণ আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমাদের সাধ্য মতো আমরা ওনাদের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছি সময় সহকারে। কটা থেকে অনুষ্ঠান শুরু হবে? কারণ আমরা ধর্মনগরে শুনতে পেয়েছি যে আমাদের চিঠিতে নাকি লেখা ছিল না, সময় উল্লেখ নেই, এরকম একটা কথা আমরা শুনতে পেয়েছি। যাই হোক, আমাদের আজকের এই অনুষ্ঠান আমি শুরু করব। আমি প্রথমে আমাদের আজকের যারা বক্তারা রয়েছেন, বিজেপি থেকে রয়েছেন বিজেপি জনজাতি মোর্চার জেনারেল সেক্রেটারি বিদ্যুৎ দেববর্মা মহোদয়কে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একই সঙ্গে আইপিএফটি থেকে উপস্থিত হয়েছেন ধলাই জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি অ্যাডভোকেট অমিত দেববর্মা মহোদয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমার সামনে যারা জনতারা রয়েছেন, আপনারাও আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারবেন। আমি আবারও নিয়মটা বলে দিচ্ছি, আমাদের আলোচনা পর্ব চলবে। এই পর্ব চলাকালীন আমরা 1 ঘন্টার আলোচনা হবে। 1 ঘন্টার মধ্যে আধ ঘন্টা অর্থাৎ হাফ এন আওয়ার পরে আপনারাও প্রশ্ন করতে পারবেন আপনাদের নেতাদের কাছে, আপনাদের জননেতাদের কাছে। আমি প্রথমেই বিদ্যুৎ বাবু এবং অমিত বাবু দুজনকেই পাবলিক নামে স্বাগত জানাই। ধন্যবাদ পাবলিক নাওকে, ধন্যবাদ। একই সঙ্গে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আমি প্রথমেই, কারণ একটা আনন্দের বিষয় হচ্ছে যে আমরা যাদেরকেই পেয়েছি বক্তা হিসেবে, তারা শরিকি দল, রাজ্যে একসঙ্গে তারা শাসন ক্ষমতায় রয়েছেন। আবার কখনো কখনো একটা তাদের সম্পর্কের মধ্যে কখনো কখনো দেখা যায় ফাটল। এই বিষয়টা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথমেই বিদ্যুৎ বাবুর কাছে আসছি। কে আসছে এডিসির মসনদে, কি বলবেন? কে আসছে এডিসি মসনদে, এই প্রশ্নটাই ভুল। এডিসিতে বিজেপি আসবে, একদম কনফার্ম। আমাদের এই নেতারা আসবে, কনফার্ম। আইপিএফটি আসবে এডিসিতে? আইপিএফটিকে জিজ্ঞেস করুন কি বলছে বিজেপির উত্তর আমি। বিজেপি আসছে, বিদ্যুৎ বাবু কিন্তু বলেননি বিজেপি, আইপিএফটি আসছে। বিজেপি আসছে, এবার আইপিএফটি কি বলবে? প্রথমেই আজকের এবার মসনদে কে, এই টপিককে নিয়ে পাবলিক নাওয়ের ওপেন টক শো, এই টক শোয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। এবং এই টক শোয়ে বিজেপির প্রতিনিধি হয়ে আসা আমার বয়োজ্যেষ্ঠ এবং রাজনীতি অভিজ্ঞ বিজেপির জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক বিদ্যুৎ দাকে প্রণাম জানাই। এবং উপস্থিত এখানের
সম্মানিত জনগণদের, অডিয়েন্সদের সবাইকে প্রণাম এবং ধন্যবাদ জানাই। এবার মসজিদকে এটার উত্তর, আমার উত্তর এরকমই যে আইপিএফটি আসবে, তবে এটার সাথে আমি যুক্ত করতে চাই এবারের ইলেকশনে তারাই আসবে যাদের সাথে জনমত, যাদের সাথে জনগণ আছে। আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিস সবাই মনে হয়ে বুঝতে পেরেছে, এবার মসজিদে কি আসতে চলেছে। কারণ আমরা যেখানে বসে আছি ওই চেয়ারটা হয়তো অন্য কোনো পার্টির জন্য অ্যালটেড ছিল, এইদিকের ওইটাও খালি, সম্ভবত ওইটাও আর কোনো প্রতিনিধির জন্য অ্যালটেড ছিল, কিন্তু অন্য কোনো পার্টির প্রতিনিধি এখানে আসেনি। তো সুতরাং এখানের যে উপস্থিতি দেখেই এটা সহজে অনুমান করা যায় যে এবার মসজিদে কি আসতে চলেছে। এখানে এখনো আমরা কথা বলতে পারি না, বিজেপি এবং আইপিএফটি অফিসিয়ালি এখনো অ্যালায়েন্সে আছি। বিদ্যুৎ বাবু সহজেই বলে দিলেন যে বিজেপি আসছে। আমি জানি না উনি কোন হিসাবে বলছে, তবে আমি বলবো বিজেপি এবং আইপিএফটি মিলিত সহযোগী এবারের এডিসিতে আসবে। বিদ্যুৎবাবু, এই অফিসিয়ালি শব্দটার জন্যই কি কোথাও মাঠে নেমে সরাসরি আইপিএফটির বিরুদ্ধে বিজেপি লড়াই করতে পারছে না? ন্যাশনাল লেভেলেই হোক, স্টেট লেভেলেই হোক, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি অ্যালায়েন্সে আছে, কিন্তু দুর্ভাগ্য গত তিনটা ইলেকশনে পঞ্চায়েতের বাই ইলেকশন আইপিএফটি বিজেপির বিরুদ্ধে কন্টেস্ট করলো, ত্রিস্তর পঞ্চায়েত আইপিএফটি বিজেপির বিরুদ্ধে কন্টেস্ট করলো, গত পার্লামেন্ট ইলেকশনে আইপিএফটি বিজেপির বিরুদ্ধে কন্টেস্ট করলো। আমি জানি না আইপিএফটি শুধু গত বিধানসভাতে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স নাকি এডিসিতেও অ্যালায়েন্স থাকবে, কিন্তু গত তিনটা ইলেকশনে 2018 বিধানসভা ইলেকশনের পর তিনবার ত্রিপুরা রাজ্যতে যে ইলেকশন হয়েছে তখন আইপিএফটি বিজেপির বিরুদ্ধে কন্টেস্ট করলো। তার মানে তালাক 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 3 তালাক হয়ে গেছে মনে হয়, কিন্তু অফিসিয়ালি এখনো বন্ধন আছে আইপিএফটি এবং বিজেপি অ্যালায়েন্স। এটা আমাদের যারা সিনিয়র নেতারা, এখানে সিনিয়র বলতে আমরা বুঝি NN নরেন্দ্র মোদীজি আর নরেন্দ্র দেব বর্মা, তাদের মধ্যে সিদ্ধান্ত কি হবে সময় কথা বলবে। আচ্ছা, এই যে তালাক তালাক তালাক, পরপর 3টি ইলেকশন আপনারা অর্থাৎ বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন। ক্ষমতায় আপনারা রাজ্যে একসঙ্গে শাসন ক্ষমতা চালাচ্ছেন, আপনাদের 8 জন জনপ্রতিনিধি রয়েছে বিধানসভায়, সেই জায়গায় দাঁড়িয়ে 3টি ইলেকশন আপনারা লড়াই করেছেন আলাদাভাবে। এডিসিতে এবার উনি যেটা বলেন যে তালাক 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 হয়ে গেছে, অফিসিয়ালি না হলেও ইলেকশনগুলো ধরে যদি আমরা বলি তাহলে একদমই আপনারা আলাদা এখন। দেখুন, ইলেকশনে গত যে ইলেকশনগুলি গেছে ওইটাতে যদিও আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়নি, যে সামনে যে আন্ডারস্ট্যান্ডিং হবে না এরকম নিশ্চয়তা তো উনিও বলেনি। সুতরাং এটা তো মুসলিমদের সংসার না যে 3 তালাক দিলেই তালাক হয়ে যাবে। তবে আমি অ্যালায়েন্সকে স্টিক করছি না, রাজনীতির সবই সম্ভব। আমরাও যদি ওনার কথার এক কথায় উত্তর দিতে গেলে আমরাও প্রস্তুত আছি, যদি 2 এর মধ্যে যদি কথাবার্তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে আমরাও রেডি আছি এককভাবে লড়াইয়ের। আচ্ছা, আইপিএফটি ইজ রেডি ফর দ্য ফাইট।
আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন। আজকে আমরা সিপিআইএম দলকে আমন্ত্রণ জানিয়েছি, কংগ্রেসকে আমন্ত্রণ জানিয়েছি, আইএনপি থেকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের অনুপস্থিতি। আমরা এর আগের কনক্লেভে আমরা একইভাবে দেখতে পেয়েছি তাদের কোনো প্রতিনিধি নেই। এই যে প্রতিনিধি আসছে না কেন? তারা তো বলছেন এখনো মেলার মাঠ থেকে বসে সিপিআইএম নেতৃত্বরা বলছেন এডিসি তারাই ক্ষমতা দখল করবেন, কারণ রাজ্যের মানুষ 3 বছরে দেখে গেছেন বিজেপি কি কাজ করেছে। ত্রিপুরাতে সিপিএম কে কংগ্রেস কে বোঝা মুশকিল। সিপিএম কংগ্রেস, কংগ্রেসই সিপিএম। অনেকে আমরা বুঝি যে দিনের বেলা সিপিএম, রাত্রের বেলা কংগ্রেস। সিপিএম এবং কংগ্রেস নামক পলিটিক্যাল পার্টি ত্রিপুরাতে বিশেষ করে এডিসি এলাকাতে না থাকবে কংগ্রেস, না থাকবে সিপিএম, কেউ থাকবে না। মানে এই যে প্রতিনিধি দিচ্ছে না তারা, প্রশ্নের ভয়টা কোথায়? কেন মানুষের প্রশ্ন বা যে প্রশ্নগুলো এই আলোচনা থেকে উঠে আসবে সেই প্রশ্নগুলোকে কোথাও ভয় পাচ্ছে না এরা? 2021-এর এডিসি ইলেকশন মানে এডিসির পরীক্ষা। ওই পরীক্ষাতে সিপিএম কংগ্রেস যে চেয়ার খালি তারা সব পরীক্ষাতে ফেল করবে, এই জন্য আসলো না। কি বলি, প্রিপারেশন নেই। কেন, কোন জায়গায় ভয়টা? প্রশ্নে ভয় নাকি মানুষের ভয়? অ্যাকচুয়ালি আমরা বর্তমান পরিস্থিতি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আমাদের ত্রিপুরার বাইরে যে ইলেকশনগুলি গেছে, বিহারের ইলেকশন এবং বর্তমানে আসন্ন পশ্চিমবঙ্গ ইলেকশন, আমরা পেপারের মধ্যে দেখতে পাই যে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে অলরেডি 100% সিটে অ্যালায়েন্সের বা তাদের মধ্যে সিট শেয়ারিং কমপ্লিট না হলেও তাদের মধ্যে ম্যাক্সিমাম সিটে কিন্তু অ্যালায়েন্সের সিট শেয়ারিংটা হয়ে গেছে। তাহলে আমরা ইতিপূর্বেও তাদের বামপন্থের শাসনে দেখছি যে এখানে নামমাত্র বিরোধী দল বলে নিজেদের প্রচার করে যাচ্ছে কংগ্রেস। মাঠে ঘাটে এটাও শুনতে পাই যে ত্রিপুরাতে কুস্তি, দিল্লিতে দুস্তি। এই যে দিল্লিতে দুস্তি এবং ত্রিপুরাতে কুস্তি, এটার জবাব দিতে না পারার কারণে এবং এখন যে তারা নিজের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এ গেছে, কালকেও আগরতলাতে একটা প্রোগ্রাম গেল, জনহংকার রেলি এরকম একটা প্রোগ্রাম। পেপারের ভাষ্য মতে, পেপারে যা দেখলাম, যদিও আমি চাক্ষুষ এই প্রোগ্রামটা দেখিনি, কিন্তু পেপারের যে বয়ানগুলি আছে ওইখানে একটা পেপার কভার করলো যে ওইখানে জনহংকার রেলির যারা উদ্যোক্তা কংগ্রেস আগে যে সিপিএমকে টার্গেট করে কথা বলতো, ওইখানে কিন্তু তারা সিপিএমকে কিন্তু কোনো ধরনের আক্রমণ করছে না। 25 বছরের যে দুর্নীতি, 25 বছর যে শোষণ, এই তিন বছরে তারা বলে গেল। এটাই যে স্পষ্ট যে তারা হয়তো এখানে তাদের মিতালি করতে চাইছে, এখন জনগণকে ফেস করতে তাদের বই পাচ্ছে। এই কারণেই হয়তো আজকে আমাদের যে পাশের যে চেয়ারগুলি সেটাই খালি, জনপ্রতিনিধি তারা না পাঠানোর এটাই কারণ। না, এই বিষয়টা তো একদিকে স্পষ্ট, কারণ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আমরা দেখলাম, পশ্চিমবাংলায় কিন্তু ইতিমধ্যেই কংগ্রেস এবং সিপিআইএম তারা একসঙ্গে লড়াই করার একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং ইতিমধ্যেই সিট সমঝোতাও হয়ে গেছে। পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রায় 191টার মতো সিট তারা সমঝোতা করে ফেলেছেন নিজেদের মধ্যে, বাকি সিটগুলো আলোচনা সাপেক্ষে তারা সমঝোতা করবেন। অর্থাৎ একটা জায়গা বলতে পারি যে তাদের রাজ্যে এখনো হয়তোবা আমাদের রাজ্যে সরাসরি ভাবে না হলেও প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের রাজনৈতিক বিরোধী যারা রয়েছেন সিপিআইএম এবং কংগ্রেসের, তাদের মতানুসারে হচ্ছে এটা ভেতরে ভেতরে। বিদ্যুৎবাবু, একটা বিষয় জানতে চাইবো, যে বিষয়টা অমিতবাবু বলছিলেন যে আইপিএফটি ইজ রেডি ফর দ্য ভোট, অর্থাৎ যে কোনো সময় ভোট হলে আইপিএফটি যদি একা লড়াই করে আইপিএফটি জিতবেই এডিসি নির্বাচনে, তাহলে বিজেপি কি কোথাও কমজোর এডিসিতে? কোনোদিন গোয়ালা বলে না আমার দুধের দই হবে না। সাইনবোর্ড পলিটিক্যাল পার্টি হলে বলবো আমরা পার্টি ক্ষমতাতে আসবে। আচ্ছা, আর আমি আমার শরিক দল আইপিএফটি কে কোনো আমি অ্যাটাক করতে চাই না। 2018 সালের ইলেকশনে আইপিএফটি বিজেপির কাছে সিট ডিমান্ড করলো 59টা, আচ্ছা, কন্টেস্ট করলো 9টা, ইলেক্টেড হলো 8টা।
এখন আমি বিভিন্ন পত্র পত্রিকাতে শুনলাম 28 সিটের মধ্যে 22টা সিট চাই আইপিএফটি, আর এই রেশিওতে 5টা পাওয়া উচিত আর 4টাকে পাস করা উচিত অ্যাসেম্বলির যে নিয়মে। এখন অমিত বাবুকে আপনারা জিজ্ঞেস করুন 22টাই চাই কিনা। আমি পত্র পত্রিকার মাধ্যমে আমি না, শুনলাম। এনসি বাবু সরাসরি বলেছেন 22টা সিট তাদেরকে একটা আলোচনার মাধ্যমে 22টা দিতে হবে। কি বলবেন তুমি তো? এখানে সিট শেয়ারিংয়ের ব্যাপারগুলি আমরা মাঝারি স্তরের যে নেতৃত্বরা, আমরা মনে হয় এটার আনসার প্রপারলি দিতে পারবো না। কারণ উনি প্রথমেই এটা বলে আরম্ভ করেছেন যে ওইগুলি ঠিক করবে আমাদের 2N। তাহলে আমি বুঝি না উনি কিভাবে এটার এখানে বিশ্লেষণ করছেন। আমাদের যদিও আমরা গত দিল্লিতে যখন আমরা গেছিলাম আমাদের প্রতিনিধিরা, আমরা আমাদের দাবি জানিয়ে এসেছি। এতটুকুই আমরা বলেছি যে গত বিধানসভা নির্বাচনের যে প্রতিশ্রুতিগুলি আমাদের দেওয়া হয়েছিল যে অ্যালায়েন্স গঠনের জন্য, তো এখানে আমাদেরকে রিটেন ডকুমেন্ট হিসেবে নয়, ভদ্রলোকের মতো চুক্তি করে এটাই বলা হয়েছিল যে যেহেতু বিধানসভা ইলেকশন, এখানে মেজরিটি সিটগুলা নন ট্রাইবেলদের ইয়েতে আছে, কিন্তু এডিসিতে যেহেতু আপনাদের মেইন যে টার্গেট যে আমাদের যে দাবি টিপ্রালেন ওইটা কিন্তু এডিসিকে বেস করে, সুতরাং সেখানে আমাদের তরফে আপনাদের ওয়াক ওভার দেওয়া হবে, এরকম একটা ওই সময় কথা বলা হয়েছিল। এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের এখন 22টা সিট চাওয়া। এখন ওইটা তো আমাদের শীর্ষ নেতৃত্বদের মধ্যে আলোচনা ক্রমেই ঠিক হবে আমাদের কয়টা সিট দেওয়া হয় বা ওনারা কয়টা সিট রাখেন। আমি মনে হয় না আমরা এখানে শরিক দল হিসেবে মাঝারি স্তরের নেতৃত্ব এখানে এই সিট শেয়ারিং এর ব্যাপারটা, কিন্তু মাঝারি স্তরের যারা নেতৃত্ব তাদেরকেই তো জনগণকে ফেস করতে হচ্ছে না। এখন জনগণ কি বলবে? মানে আইপিএফটি বিজেপি এই এডিসি নির্বাচনে একসঙ্গে লড়াই করবে নাকি আলাদাভাবে লড়াই করবে? এবার জনগণ কিভাবে তাদের যে একটা স্থির করবে কিভাবে যে আমি ব্যালট বাক্সে গিয়ে বা ইভিএম এ গিয়ে আমি কাকে ভোটটা দেব? ওইটার আনসার সময় মতোই পাবে। আমি আমাদের শরিক দলের যে নেতৃত্ব এখানে রিপ্রেজেন্ট করছেন, ওনার হাতে কিরকম ইনফরমেশন আছে আমি জানি না, তবে আমার হাতে এটার এখন এক কথায় কোনো উত্তর নেই। আচ্ছা, কি বলবেন? মানুষ তো একটু বিচলিত থাকবে যে আমি কাকে ভোটটা দেব, বিজেপি কে দেব নাকি আইপিএফটি কে দেব। এবার যদি অ্যালায়েন্সে হয় একটু কি বেশি দেরি হয়ে যাচ্ছে না এই বিষয়টাকে ডিক্লেয়ার করতে? কারণ যদিও এখন আপনারা অ্যালায়েন্সে, কারণ তিনটে ইলেকশন আমরা দেখলাম, তারপরও আপনারা বিরোধী লড়াই করেছেন। পাবলিক জনতা ভোটার কোনো মতেই বিচলিত না, কারণ বিজেপি আইপিএফটি অ্যালায়েন্স যদি হয় বিজেপি আইপিএফটি অ্যালায়েন্সের দলকে ভোট দেবে, আর বিজেপি আইপিএফটি যদি অ্যালায়েন্স না হয় শুধু বিজেপিকেই ভোট দেবে পাবলিক, পরিষ্কার। কারণ ত্রিপুরাতে বিজেপি সরকার, দিল্লিতে বিজেপি সরকার, ত্রিপুরাতে 2জন এমপি ভারতীয় জনতা পার্টির, 8টা আছে আমাদের ডিস্ট্রিক্ট, 8টা ডিস্ট্রিক্টে 8জন জেলা সভাধিপতি, 35টা আছে আমাদের পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন গুলা বিজেপি, 28টা আমাদের 41টা ব্লক অ্যাডভাইজারি কমিটির মধ্যে আমাদের বিজেপির, 28টা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান, 12টা আমাদের শরিক দলের আইপিএফটির। ক্ষেতটা তো আমাদেরই, যত ক্ষেত আছে যত পুকুর আছে, রাজনীতি পুকুরেই বলুক রাজনীতি ক্ষেতেই বলুক, ভারতীয় জনতা পার্টি ছাড়া কিছু নয় এখন ত্রিপুরাতে। সমস্ত পাহাড় সমতল ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো পার্টি টিকে না। এই জন্যেই যা দিনক্ষণ বাকি এখন ইএম সিএম চেয়ারম্যান তৈরি করা। কি বলবেন? আইপিএফটি কি ঠিক একইভাবে প্রস্তুতিটা নিয়েছে?
যে ক্ষমতায় এলেই সিএম সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এই মানে পরিকল্পনা কি চলছে বা এই প্রস্তুতি কি চলছে আপনাদের? না, প্রস্তুতি তো আমাদের আপনারাও সবাই জানেন, ইলেকশনটা তো কোভিডের কারণে দুবার যদি এক্সটেনশন না হতো তাহলে এতক্ষণে সেম সবাই হয়ে যেত। আচ্ছা। সুতরাং আমাদের প্রস্তুতিতেও লকডাউনের আগেই ছিল। ওই সময় থেকে আমাদের প্রস্তুতি নেওয়া, আমাদের ক্যান্ডিডেচার ফাইনাল করা, সবকিছু এখন সময়ের অপেক্ষা, ডিক্লারেশনের অপেক্ষা। তো আমি শুধু এটাই বলতে চাই, আমার বিজেপির প্রতিনিধি হয়ে আসা, উনি বললেন যে সবটাই এখন বিজেপির। আমি জানি না পাহাড়ে পদ্ম কিভাবে ফুটে। পাহাড়ে পদ্ম গত বিধানসভা ইলেকশনে আইপিপির জন্যই ফুটেছিল। আচ্ছা। ওইটা যদি এখন কন্টিনিউ করতে চাই তো এটা বিজেপিকে আইপিপির সঙ্গে রাখতেই হবে। আর উনি যে ডাটা দিলেন যে জেলা সভাধিপতি বা অমুক, ওইটা কিন্তু সবচেয়ে সমতলে। এই যে হিসাবগুলি উনি দিলেন এটা কিন্তু সমতলের হিসাব। আচ্ছা। ওইটা পাহাড়ের হিসাব নয়। আপনি দেখবেন 20টা সিটের মধ্যে আমাদের 8 জন আছে এমএলএ। এই 8 জন কিন্তু বেশিরভাগ এডিসি সিটকে কভার করেই এই 8 জন এমএলএ এখন 2 জন মিনিস্টার প্লাস 6 জন এমএলএ, এই তাদের কভার করে কিন্তু এই সিটগুলো এখন হয়ে আছে। সুতরাং উনি যে ডিক্লেয়ার করে দিলেন যে সবটাই আমাদের, দেখা যাবে, সময়ই বলবে কার দখলে কি আসে। পাহাড়ে পদ্ম ফোটে না, বিদ্যুৎ বাবু কি বলবেন? পাহাড়ে পদ্ম যদি না ফুটে 10 জন এমএলএ কিভাবে আসলো? এটা তো পাহাড়েরই। পাহাড়ে পদ্মও ফুটে, পাহাড়ে জলও হয়। যেখানে পদ্ম ফুটে না, ভারতীয় জনতা পার্টির যে জনজাতি মোর্চার যে কাজ যেভাবে চলছে, পাহাড়ের পাথরের উপরেও পদ্ম ফুলবে। পদ্ম ফুটবে কারণ এইখানে আমরা দেখলাম একটা প্রভাব আছে, কামান চাইলে বন্দুক পায়। আচ্ছা। বন্দুক পাইলে পিস্তল চাই, বন্দুক চাইলে পিস্তল পায়, পিস্তল পাইলে বুলেট পায়। তো এখন চাইতেই পারে, চাওয়াটা পাপ না, চাওয়াটা অন্যায় না, চাইতেই পারে। কিন্তু গত 2018 বিধানসভাতে আইপিএফটি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে নাকি বিজেপি আইপিএফটির সঙ্গে অ্যালায়েন্স করে, এটা দেখা দরকার। আর বিজেপি আইপিএফটিকে ইলেকশন ম্যাটেরিয়াল দিল নাকি আইপিএফটি বিজেপিকে ম্যাটেরিয়াল দিল, সবাই জানে এটা কি ম্যাটেরিয়াল, সবাই জানে। ইলেকশনারিং সিস্টেমে যে ম্যাটেরিয়াল দরকার, এটা কি নরেন্দ্র মোদীজি নরেন্দ্র দেববর্মাকে দিলেন নাকি নরেন্দ্র দেববর্মা নরেন্দ্র মোদীজিকে দিলেন, নাকি ইলেকশনের সিস্টেমে 2 বোতল যদি জল লাগে, এক বোতল জল নরেন্দ্র মোদী, 1 বোতল জল নরেন্দ্র দেববর্মা, এইভাবে নিয়ে শেয়ার হলো, সবাই জানে। খুললাম বলতে হবে না এটা। অর্থাৎ রেশিওটা একটা হাই একটা কম। হ্যাঁ, হাই আর ল, হাই ভাবেই চলে, ল ভাবেই চলে। ঠিক আছে, আমি অমিতাভর কাছে আসবো, আমি জনতার কাছে যাচ্ছি। যদি হ্যাঁ শুনবো। তো আমাদের অমিত বাবু যে উনি বললো পাহাড়ে কি নাকি পদ্ম ফুল ফুটে না, আমার দেখার মতো পত্র পত্রিকাতে 2 দিন পর 3 দিন পর সমস্ত আমাদের ত্রিপুরা রাজ্যেতে যে যোগদান চলছে, ওইসবগুলি কি এমনি যোগদান চলছে নাকি এটা তাদের কি আইপিএফটি ছেড়ে তারা যোগদান করেছে বিজেপিতে? এটা আমার প্রশ্ন আছে। 3 দিনের আগে আমি দেখলাম চরিলমে 28 পরিবার 131 ভোটার নিয়ে আমাদের মাননীয় ডেপুটি সিএম
এবং ওই জায়গাতে দ্রুতভাবে যে আমাদের অ্যালায়েন্স বিএসসি চেয়ারম্যান আইপিএফ দল ছিল তাদের যে পঞ্চায়েতের বিভিন্ন দায়িত্ববান লয়ে তারা বিজেপিকে যোগদান দিয়েছে এবং 3 দিনের পর আবার আমি করমসুরা মণ্ডল থেকে কয়েকদিনের আগে আমি যেটি দেখলাম তো আমাদের মাননীয় সংসদ উনির হাতে যোগদান করেছিল তো ওইসবগুলি কি পাহাড় এলাকাতে পদ্মফুল কি ফুটছে না এটা আমার প্রশ্ন আছে। কি বলবেন অমিত বাবু, এই যে পরিসংখ্যানগুলো উনি দিলেন যে চরিলামে এতজন মানে ৩৮ পরিবার থেকে ১৩১ জন জয়েন করলেন বিজেপিকে, আইপিএফটি এবং বিভিন্ন দল ছেড়ে, এবং আপনাদের দলে যেই ভাঙনগুলো চলছে, এগুলি তো ইলেকশন আসলে এরকম জয়নিং, এরকম পদত্যাগ এটা কন্টিনিউ চলে। এটি কোন দল থেকে আসছে, কোন দলে যাচ্ছে, যে আছে সে যেতেও পারে, যে আছে সে যেতেও পারে। প্রসঙ্গ যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করি, এখন দেখবেন সারা ত্রিপুরার যে পরিস্থিতি বিজেপির, ওইটা কিন্তু যারা এসেছিল বিধানসভার আগে তাদেরকে নিয়েই কিন্তু এই পরিস্থিতি। আচ্ছা, আমি এই প্রসঙ্গ তুলে এখানে আর এটাকে দীর্ঘায়িত করতে চাই না, কারণ এটাতেই প্রমাণ যে আসতে পারে সে কিন্তু সহজে চলেও যেতে পারে। আচ্ছা। এটা এই যে দল ভাঙনটা বা আইপিএফটি ছেড়ে কেন মানুষ বিজেপিতে যোগদান করছে, যদিও এখন আপনারা শরিকি দল, কিন্তু আইপিএফটি ছেড়ে বিজেপিতে যাওয়া বা বিজেপি ছেড়ে আইপিএফটিতে আসা, এটা কেন? না, উনি যে পরিসংখ্যান দিলেন, উনি অন্য পার্টির দিলেন, ওই পরিসংখ্যান তো আমাদেরও আছে। আচ্ছা, আমাদের লকডাউনের পরে, লকডাউনের কারণে অনেকদিন পার্টির কোনো কাজকর্ম করা যায়নি, কিন্তু লকডাউনের পরে যতদিন আমাদের ওনাদের মণ্ডল, আমাদের হচ্ছে ডিভিশনাল কমিটিগুলিতে কিন্তু প্রত্যেক দিনই যোগদান চলছে। কিন্তু ওই দিন আমি নিজে ছিলাম তেলেমোড়ার চাকমাঘাতে, 24 পরিবার 72 ভোটার। আচ্ছা, এভাবে কিন্তু ডেইলি আমাদের পার্টিতেও কিন্তু যোগদান চলছে। যোগদান তো শুধু বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে হ্যাঁ, বিজেপি থেকে আইপিএফটি আছে। আর উনি যে পরিসংখ্যান দিলেন যে ডেপুটি সিএমের এখানে যোগদান করছে, উনি জানেন কিনা জানি না। ওইখানে কিন্তু যদিও আমি এই তথ্য ভালো করে পত্রিকার মধ্যে দেখিনি, বিজেপির কিছু কর্মকর্তারা কিন্তু ডাইরেক্টলি পদত্যাগ করলেন। আবার কালকে দেখলাম মজলিসপুরের যে যুব মোর্চার প্রেসিডেন্ট, উনি কিন্তু পদত্যাগ করলেন। তাহলে যদি সংগঠন যদি এত ভালোই হয়ে থাকে, তাহলে এই পদত্যাগ কেন? এটা তো এই আনসার তো জনগণই দেবে, সামনের এডিসি ইলেকশনে দেবে। বাবুর কাছে আসছে, কি বলবেন? উনি বলছেন যেভাবে বিজেপি থেকে আইপিএফটিতে যাচ্ছে বা আইপিএফটি থেকে বিজেপিতে আসছে, ঠিক একইভাবে উল্টো, মানে ভাইস ভার্সাটাও কিন্তু হচ্ছে। অর্থাৎ, এবং আরো একটা বলেছেন, আরো একটা জোর দাবি করেছেন যে আপনাদের সংগঠন দুর্বল, তার কারণ কিছুদিন আগে মজলিসপুরের যিনি যুব মোর্চার সভাপতি রয়েছেন তিনিও পদত্যাগ করলেন। একটা আছে, প্রভাব আছে, 10 coming 1 going, আচ্ছা, 10 coming 1 going। আচ্ছা, একজন যদি যায় 10 জন আসলো, তাদের ক্ষতি কি? ডেফিনেটলি 90% আমরা জয়ী। একজন গেল, 10 জন আসলো, 1 ফ্যাক্টর, 90 জন আমাদের, 9 জন আমাদের, 90% রেজাল্ট আমাদের ভালো। এই জন্যই সমুদ্রতে জোয়ার ভাটা আছে, আর জোয়ার ভাটার সময় যেরকম হয়, 1-2টা ইয়েও হয়, ট্র্যাকের বাইরেও হয়, এটা খুব নেগলিজেবল। সমুদ্রের মধ্যে 1 ফুটা দুধ কোনো কাজে আসে। তো 10 জন বিভিন্ন পার্টি থেকে আসলো, বিশেষ করে
এটা আপনি যেটা বললেন বিজেপি থেকে আইপিএফটি যাওয়া, আইপিএফটি থেকে বিজেপি যাওয়া, এটা যা ওয়ার্ম আপের মতো, খেলার আগে একটু এক্সারসাইজের মতো। আমরা আইপিএফটি থেকে যেটা বিজেপিতে আসলো, এটা তো আসবেই, কিন্তু বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসের পার্টি অফিসে চেয়ার খালি, আচ্ছা তাদের ওই পুকুরে আর কোনো মাছ থাকবে না। সিপিএম এবং কংগ্রেসের দল থেকে যারা আসলো, আর এখন অনেকে আসতে চায়, আমরা বললাম দাঁড়াও, যতটুকু আছে আমাদের যে প্রপার্টিজ, এতটুকু আমাদের সম্পত্তি, আমাদের পরিবার চলবে, কিন্তু যারা আসতে চায় আসুক, যারা আসতে চায় তাদেরকে তো বাধা দেওয়া যায় না। এই জন্যেই আইপিএফটিও আসতে পারে, বিজেপি কংগ্রেসও আসতে পারে, সিপিএম আসতে পারে। ভারতীয় জনতা পার্টি একটা গঙ্গার মতো, একটা সমুদ্রের মতো। বলা হয় all the stream and river flow into the sea, yet the sea is never full. ছোট ছোট নদী নালা সমুদ্রতে চলে যায়, কিন্তু সমুদ্র কোনোদিন বলে না এই নদী নালা আর জল পাঠাবে না আমার জায়গাতে, আমার সমুদ্রতে আর জায়গা নেই, বলে না। ভারতীয় জনতা পার্টি এইরকম, যারা সিপিএম কংগ্রেস বিভিন্ন পার্টি থেকে আসবে, ওইখানে বিভিন্নভাবে কাজ করলেও এখানে এসে আসলে পবিত্র হয়। এই জন্যেই ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো, সমুদ্রের মতো সবাইকে ওয়েলকাম করে। ভারতীয় জনতা পার্টি বলা হয় হাম লোক জুড়নে কা হে ভাই, তোড়নে কা নাহি। আমাদের মোদিজি বলুক, নাড্ডাজি বলুক, আমরা সবাইকে জুড়নে কা, তোড়নে কে নেই। এই জন্যই সবাইকে নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে। ঠিক, আমি আবারও যাচ্ছি অডিয়েন্সের কাছে, আমি আপনার কাছে আসবো। পাহাড়ে কি পদ্ম ফুটবে নাকি আইপিএফটি আসছে, কি বলবেন? পদ্ম ফুল ফুটবে কেন? পদ্ম ফুল কেন ফুটবে? আইপিএফটি কেন আসবে? বললেন না সাগরে সবাই আসবে, গঙ্গা ছড়ার জল সাগরে আসে, সবাই পদ্মফুল গ্রাম অঞ্চল। কি বলবেন, কে আসছে পাহাড়ে? আরে পদ্ম ফুটছে, পাহাড়ে পদ্ম ফুটছে একদম কনফার্ম? একদম। কি কি কাজ হয়েছে আপনাদের পাহাড়ে? আরে যেই জায়গাতে জল নেই সেই জায়গাতে জল, পানীয় জল হয়ে গেছে, যে জায়গাতে বিদ্যুৎ নেই সেই জায়গাতে বিদ্যুৎ চলে গেছে। জনগণ, বুড়া বুড়ি, ছোট বাচ্চাদের পর্যন্ত পাহাড়ে পদ্ম ফুটছে বলছে। মানে এত বছর সিপিআইএম ছিল এখানে, কি কি উন্নয়ন কাজ করেছে সিপিআইএম? সিপিএম 25 বছর লাগাতার ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গরিষ্ঠতা করছিল, 3 বছরে ডাবল করছে ভারতীয় জনতা পার্টি। আমি আপনার কাছ থেকেও জানতে চাইবো, এই যে সিপিআইএম এত বছর ধরে রাজ্যে 25 বছর, এডিসিতেও আমরা বলতে পারি 25 বছর, মাঝখানের দুটো টার্ম বাদ দিলে, তো এই যে 25 বছর রাজ্যে এডিসিতে ক্ষমতায়, তারপরেও কখনো কখনো শোনা যায় বা যারা রাজ্যে এখন শাসন ক্ষমতায় আছেন তারা প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছেন যে সিপিআইএম কিছু করেনি। কি বলবেন, সিপিআইএম কি কাজ করেছে আদতে? সিপিএম তো কিছু কাজ করেনি বিগত সরকারে। তাহলে আমাদের ভারতীয় বিজেপি পার্টি হওয়ার পরে আমরা জনতাকে সব কিছু ঘর, লেফটিন সব কিছু দেওয়া হয়েছে, জনতা আমাদের পাশে আছে। ঠিক, আমি অমিতবাবু আপনার কাছে আসছি। এবার কি লড়াইটা তাহলে আইপিএফটি আর বিজেপির মধ্যে হবে? মানে যেহেতু সিপিআইএম মানুষের মধ্যে একটা ক্ষোভ, বা আমরা যখনই গ্রাউন্ডে গেছি একটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছি, তাহলে মূল লড়াইটা অর্থাৎ এডিসির মূল লড়াই কি তাহলে আইপিএফটি আর বিজেপির মধ্যে হবে? ওইটা আমি প্রথমেই এটার জবাব দিয়েছি, ওইটা সময়ই বলবি। এখন আমার মনে হয় না আমার কাছে এই উত্তর আছে। 2 দিন পরে আলোচনা হবে, আলোচনার পরে কি হয় এটা আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমি এতটুকুই বলতে চাই, ওনারা যে কনফিডেন্স দেখালেন, এই কনফিডেন্সটা কিন্তু গত বিধানসভার আগে সিপিএমেরও ছিল। ওনাদের জনসভাতে লোক সমাগম ছিল, ওনাদের পার্টি অফিস ভর্তি ছিল, এরপরও কিন্তু রেজাল্ট কিন্তু এটা সবারই জানা। আমি যদি ত্রিপুরা থেকে একটু বাইরে নিয়ে যাই, গত লোকসভার রেজাল্টের নিরিখে ওনারা অ্যাসেস করলেন যে ঝাড়খণ্ড
ঝাড়খণ্ডে কিন্তু লোকসভা রেজাল্টের নিরিখে ওনারা এককভাবে 81টি সিটের মধ্যে 91টি সিটে জয়লাভ করে। পূর্বতন শরিক দল আশু নামে এক পার্টি, ওনাদের সাথে পূর্বতন অ্যালায়েন্স ছিল, কিন্তু ওভার কনফিডেন্টের কারণে ওনারা শরিক ছেড়ে দিলেন। যে কোনো কারণে ওইখানে রাজনীতি রেজাল্ট এখন ঝাড়খণ্ডে কে শাসন চালাচ্ছে ওইটা সবাই জানে। দিল্লিতে লোকসভার রেজাল্টের নিরিখে ওনারা কিন্তু 7টা সিটের মধ্যে 7টা সিটই জিতেছে। এখন দিল্লির মসনদে কে, এই উত্তর যদি ওনাদের মুখের থেকে শুনলেই হয়তো ওনারাই বলতে পারবেন ওনাদের রেজাল্ট 7-0 হলো কেন। এখন কিন্তু ওইখানে দিল্লিতে কিন্তু 7টা লোকসভা সিট জেতার পরেও ওইখানে অরবিন্দ কেজরিওয়ালের আপেই শাসন চালাচ্ছে। সুতরাং আমি এখানে যে অডিয়েন্সরা আছে বা ওনাদের যে কনফিডেন্ট, এই ওভার কনফিডেন্ট কিন্তু মানুষকে ডুবায়, পার্টিকে ডুবায়। এই ওভার কনফিডেন্ট কতটুকু বজায় থেকে এটাই সামনের এডিসি ইলেকশনের পরে দেখা যাবে। এই ওভার কনফিডেন্ট কিভাবে পাচ্ছেন? এই ওভার কনফিডেন্ট বিজেপি যে আসবই আমরা, উনি বলছেন যে ওভার কনফিডেন্টের প্রয়োজন নেই, মানুষ যেটা রায় দেবে সেটাই আমরা দেখব। আমি জানি না মাননীয় অমিত বাবু অরবিন্দ কেজরিওয়ালের দল নাকি আইপিএসি দল। তো ওভার কনফিডেন্স বলতে কিছুই না, গ্রাউন্ড রিয়েলিটি। কারণ এই 3টা বছরে ভারতীয় জনতা পার্টি যে কাজ করলো, ওইখানে শরিক দল হিসেবে আইপিএফটিও কোনো বাধা দিল না, খুব ভালো। 25 বছর 30 বছরে সিপিএম যা করতে পারলো না, 3 বছর হয়নি আমাদের এই সরকার চমক দিয়েছে ত্রিপুরা রাজ্যকে। বিশেষ করে জনজাতিদের উন্নয়নের জন্যই এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে বেশি এখন আমরা দেখি। যেমন এয়ারপোর্টকে নামকরণ করা থেকে, রিয়াং ডিসপ্লেস মিজোরাম থেকে আসা থেকে, 15 ফাইন্যান্স কমিশনের টাকা ভিলেজ ডেভেলপমেন্ট কমিটিতে 1 তারিখ এপ্রিল থেকে পাঠালো। আর এখানে আমরা দেখলাম যে থাঙ্গা দালংকে আমরা পুরস্কার দিলাম, পদ্মভূষণ পুরস্কার দিলাম। আর যেখানে 1 টাকাও খরচ করা হয়নি, ওইটা পর্যন্ত সিপিএম কোনোদিন প্রপোজাল দিল না। যেমন বড়মোড়াকে হাতাই কতর করলো, 50টা সিট এডিসি কে বাড়ানোর জন্য আমাদের ক্যাবিনেট সিদ্ধান্ত করে পাঠানো হলো দিল্লিতে। দিল্লিতে পাঠানোর পর আমরা আরো দেখলাম না, আমরা 28টা সিট, জনজাতিরা 19টা ক্লেম আছে আমাদের। যদি এইখানে আমরা দেখি 19টা ট্রাইবসের মধ্যে 28টা সিট, যেখানে মেজরিটি দেববর্মা, রিয়াং, ত্রিপুরা, জমাতিয়া, তাদের মধ্যেই সীমাবদ্ধ। ওইখানে আমরা চিন্তা করলাম না, আমাদের মলসম, কাইপেন, হালাম, গারু, মগ, লেপচা, মুন্ডা, সাঁওতাল, ওরাও আমাদের জনজাতি, তাদেরকে অ্যাকোমোডেশন করার জন্য আমরা 50টা সিট এখানে বাড়িয়ে 28টার মধ্যে ক্যাবিনেট পাস করে দিল্লিতে পাঠানো হলো। এই কোভিডের কারণে এটা পার্লামেন্টে পাস হয়নি। এইখানে আরো উল্লেখযোগ্য 50টার মধ্যে 44টা হবে ইলেক্টেড, 6টা হবে নমিনেটেড, 3টে হবে মহিলাদের জন্য, 3টে হবে পুরুষদের জন্য। এইটাও দেববর্মা, রিয়াং বা যারা ত্রিপুরা রিপ্রেজেন্টেটিভ যাদের আছে তাদের হবে না। যারা জনজাতিদের মধ্যেও মাইনরিটি আছে, মলসম, কাইপেন, রাংলং, হালাম, রাংখল, তাদের মধ্যে এই নমিনেটেড গুলা দেওয়া হবে। আর আমরা দেখলাম এখন NH 8 ন্যাশনাল হাইওয়ে যেটা 8, এটা 4 লেন হবে শর্টলি। 2023-এর বিধানসভা ইলেকশনের আগেই এইগুলো আমরা পেয়ে যাব। আর ত্রিপুরা রাজ্যকে এই এডিসি কে নামকরণ করে টিটিসি করলাম। ভারতীয় জনতা পার্টি
কত উদার মনোভাব হুম। কি এখানে আইপিএটি ত্রিপুরা ল্যান্ড চাই, এইখানে আমরা টিটিএ এডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, হুম। এটা ছিল খাসি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল, জয়ন্তী হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল, গারো হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের মতো না। হুম। এটা 3 ভাগের 2 ভাগ এলাকা এই এডিসি এলাকা, 19 ট্রাইবসই এখানে আছে। এই জন্যই এইখানে আমরা নামকরণ করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, হুম। মানে ত্রিপুরা ল্যান্ড, এই সেন্টিমেন্টকে রেখে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, আর 42টা থেকে 50টা দপ্তর রাজ্য সরকার এডিসি কে দেবে। এটা সব সিদ্ধান্ত হয়ে গেছে, শুধু দিনক্ষণ বাকি। উদার মানসিকতা নিয়েই ভারতীয় জনতা পার্টি রাজ্য থেকে দিল্লি পর্যন্ত, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কাজ করে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বরা মুখে যা বলে কাজে সেটাই করে, যারা প্রতিশ্রুতি দিয়েছে কাজে সেটাই করে। যদি করতে না পারে এটা দেখা যাবে, কারণ আমরা বুঝি ভারতীয় জনতা পার্টি ইশতেহারেই হোক, আমাদের ইলেকশন ম্যানিফেস্টোই হোক, যখন আমরা কথা বলি বা ইশতেহারে বলি 5 বছরের মধ্যে আমাদের করতে হয়, 50 বছরের মধ্যে না। 5 বছরে এখনো অনেক বাকি, আর 2 বছরের উপর বাকি, আমরা অনেক করব। এখন আমরা চাই ডেভেলপমেন্ট, হুম। জনজাতিদেরকে ডেভেলপমেন্ট করা ছাড়া ত্রিপুরা রাজ্য ডেভেলপমেন্ট হবে না। হুম। আর এডিসি কে ডেভেলপমেন্ট করা না করলে জনজাতিরা ডেভেলপমেন্ট হবে না। আর এডিসি কে ডেভেলপ করা মানে ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট করা ছাড়া ডেভেলপ করা যায় না এডিসি কে। এই জন্যই 1 তারিখ এপ্রিল 2020 থেকে 15 ফাইন্যান্স কমিশনের টাকা পাঠানো হয়েছে এডিসির 587টা ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির মধ্যে। এটার রেশিও নন এডিসির যেটা গাঁও পঞ্চায়েত আছে ওইখানে 9 টাকার মধ্যে 4 টাকা যাবে ওইখানে, 5 টাকা আসবে ভিলেজ কমিটিতে। 4:5 রেশিওতে এখন 15 ফাইন্যান্স কমিশনের টাকা এডিসিতে আসলো। 1982-তে 7 শিডিউল ছিল, 1984 থেকে 6 শিডিউল হলো, আমরা ফাইন্যান্স কমিশনের নামই শুনলাম না। ভারতীয় জনতা পার্টি আসার পরে আমরা 15 ফাইন্যান্স কমিশন নাম শুনলাম। তার মানে আগে 14 ফাইন্যান্স কমিশন, 13 ফাইন্যান্স কমিশন, 12 ফাইন্যান্স কমিশন ছিল। আমরা যারা শিক্ষিত আমরা বুঝি, যারা গ্রাসরুট লেভেলে আছে ওরা জানে না। তাহলে এফএফসি মানে ডেভেলপমেন্ট টাকা, ভিলেজ কমিটি ডেভেলপমেন্ট, টাইট ফান্ড, আনটাইট ফান্ড, সব যারা ক্লাস 5 স্ট্যান্ডার্ড, 4 স্ট্যান্ডার্ড যারা আমাদের বিজেপির কার্যকর্তা, সবাই এখন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বুঝে। এইটাই বিজেপি। ঠিক। আমি আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ইতিমধ্যেই মাঠে নামতে শুরু করেছেন এবং আক্রমণ প্রতি আক্রমণ, আমরা বলতে পারি এই মঞ্চ থেকে যে উত্তপ্ত একটা পরিবেশ আপনারা দেখছেন, ইতিমধ্যেই তাপ শুরু হয়ে গেছে শরিকি দলের মধ্যেই। যদি তাপ, এবং তাহলে বিরোধী দল এবং যারা এখন শাসক দল তাদের মধ্যে উত্তাপটা আরো অনেকটাই বেশি আমরা বলতে পারি। এই প্রসঙ্গে আমি বলছি, হ্যাঁ। এখন তো কংগ্রেসও আসলো না, সিপিএমও আসলো না, হ্যাঁ। সিপিএম তো আর আসবেই না, হুম। এই পৃথিবী থেকেই বসে যাবে সিপিএম। হুম। সি নামক শব্দকে বলবে না। হুম। আর সিপিএম, কংগ্রেস, আইএনপিটি বিভিন্ন পার্টি যেহেতু আসলো না, হুম। কন্টেস্ট করার জন্য নমিনেশন সাবমিট করলো। আচ্ছা। এই আজকের যে পরিস্থিতি, হুম। তখন আমরা আইপিএফটি বিজেপি, হুম। তোমরা এখানে আনকন্টেস্ট পাস করো, হুম। আমরা এখানে আনকন্টেস্ট করবো, এই বলে সিট ভাগাভাগি করে নেব। ভারতীয় জনতা পার্টি বড় ভাই হিসেবে কাজ করবে, হুম। আইপিএফটি ছোট ভাই হিসেবে কাজ করবে। আচ্ছা। যদি 2 ভাই হয়, যদি 2 ভাই হয়, যদি 2 ভাই হয়, 2 ভাই তো এখন আছে, এখন হুম। 2 ভাই হয় এখন আছে, তো পরেও থাকবে। হুম। আমরা তো আমি আগেই বললাম, আমাদের সিনিয়র নেতারা প্রদেশ লেভেলের, হুম। কেন্দ্রীয় লেভেলের উনাই চিন্তা করবেন। আর এখন দেখি হুম। পাবলিক কিভাবে চিন্তা করবেন, পাবলিকই জানে। এই জন্য আমরা অপেক্ষা করছি, হুম। অন্যরা যদি না আসে, আইপিএফটি কে কম সিট দিয়ে বিজেপি বেশি সিট নিয়ে হুম। সরকার গঠন করব। হুম। কারণ 2019-এ হুম। আইপিএফটি পার্লামেন্টে দুইটা সিটে কন্টেস্ট করলো, হুম। 4%। ওই পার্সেন্টেজ হিসেবে 3টা 4টা দেওয়া যাবে। কি বলবেন? কি বলবেন এই
4% ভোট নিয়ে আপনারা শুধুমাত্র 2-3টে আসনের মানে যোগ্য যেটা বলা যায়। না, এটা গত 2015 এডিসি ইলেকশনের রেজাল্ট যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে 6,36,000 এরকম ভোটার কাস্টিং করেছিল। ওইখানে কিন্তু ওই সময়ও আইপিএফ কিন্তু সেকেন্ড পজিশন গ্যাদার করেছিল। আচ্ছা 1,15,000 ভোট পজিশন পেয়েছিল, যদিও আনলাকিলি কোনো সিট জিততে পারেনি। ওইটা কিন্তু বিধানসভাতে বেড়েছে 1,71,000। লোকসভার যে উনি হিসাব দিলেন, লোকসভার সিচুয়েশন আর লোকাল ইলেকশনের সিচুয়েশন কিন্তু আলাদা। আমি একটু আগেও বললাম, যদি আমি এক্সাম্পল দিলাম দিল্লি এবং ঝাড়খণ্ডের ইলেকশনের। সুতরাং এরকম যদি হয়, যদি সেপারেট কন্টেস্ট করতেই হয়, তাহলে ওনাদের ওই বাইরের ইলেকশন রেজাল্টের মধ্যেই হবে। এখন এটা তো আমাদের অপেক্ষা করতে হবে যে তাদের সাথে আমাদের সিট শেয়ারিং হয় কিনা। এরপরেই তো এটার আরেকটা প্রোগ্রামে হয়তো এটার সরাসরি জবাব আমরা দিতে পারবো। ঠিক। আর অমিত বাবু সিপিএম এর কায়দায় চলে, আমি যা দেখি সিপিএমরা ত্রিপুরা রাজ্যতে যেমন ম্যালেরিয়া, আন্ত্রিক, মেনানজাইটিস, ইভেন অজানা রোগেও মারা গেল, কিন্তু কোনোদিন ত্রিপুরার কথা বলে না। ভিয়েতনাম, চীন, রাশিয়ার কথা বলে। আমি এডিসির কথা বলি। এডিসি ইলেকশন 2021-এ হবে। আচ্ছা আমরা বসবো এই আলোচনাতে। আমরা বিহারের ইলেকশন, কেরালার ইলেকশন না টানলেও হতো। এটা মহেন্দ্র আমলের সময়। এখন আমরা বিপ্লব এনসি যুগ, তাদের চিন্তা করে লাভ নেই। আমরা এডিসিতে 28টা সিট, সিপিএম, কংগ্রেস, আইএনপিটি অন্য নামক কাউকে দেব না। আচ্ছা ন্যূনতম আইপিএফটিকে দিয়ে বিজেপি সমস্ত ত্রিপুরা রাজ্য সহ আমরা মোদিজিকে দেখাবো না। সমস্ত एडीसी এলাকাতে পদ্ম ফুললো। পদ্ম ফুটে যে কমল খেলা है, ये है आपका गिफ्ट মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় ডক্টর মানিক সাহা, আমাদের প্রদেশ প্রেসিডেন্ট, তাদের হাতে আমরা সব এডিসি এমডিসি তুলে দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে জেপি নাড্ডাকে উপহার দেব। তখন আমরা জনজাতিরা পক্ষীরাই পুঙ্খিরাই ওয়াকির এটা আমরা বলবো না। কংগ্রেস 30 বছর আমাদেরকে শোষণ করেছে, সিপিএম 25-30 বছর শোষণ করেছে। আমরা আইপিএফটি এবং বিজেপি জনজাতিরা এই উপহার দিলাম। জনজাতিদের আগে বন্দী থাকা যেটা সুযোগ সুবিধা ছিল, এখন দরজা খুলে দিন, আমরা বলবো, তখনই তো আমরা সুযোগ পাবো। এই শুধু দীর্ঘক্ষণ অপেক্ষা। অভিনব আরেকটা বিষয় জানবো, এই যে টিটিএডিসিটাকে এখন টিটিসি করার একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা বিরোধী বললেন যদি ক্ষমতায় বিজেপি আসে তাহলে এই বিষয়টা করা হবে। কোথাও আপত্তি আছে আপনাদের? না, ওটাতে আমাদের কোথাও আপত্তি নেই। টিটিসি করার ব্যাপারটা উনি ওটা তো ক্যাবিনেটে অ্যাপ্রুভ হলো। ক্যাবিনেটে তো আমাদের দুজন প্রতিনিধি আছে। আর স্পেশালি ওটাকে আমরা এভাবে ইয়ে করছি না। তবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হচ্ছে এডিসি নোডাল ইয়ে। এই হিসাবে টিটিসির যে প্রস্তাবগুলি কিন্তু এইখান থেকেই গেছে। তবে এই প্রসঙ্গে আমি আমাদের বিদ্যুৎ স্যারের যে পূর্বের প্রসঙ্গে একটু উল্লেখ করতে চাই। 125তম সংবিধান সংশোধন করে যে সিটগুলি বাড়ানোর বা দপ্তরগুলি বাড়ানোর উনি কথা বলেছিলেন। এখানে একটা প্রসঙ্গ না বললেই হয়, গুয়াহাটিতে যখন এই বিষয়টা নিয়ে ভিউ নেওয়া হয়েছিল, এখানে আমাদের এখানে আঞ্চলিক দল প্লাস ন্যাশনাল পলিটিক্যাল পার্টিও জয়েন করে, সেই হিসাবে সিপিএম এর প্রতিনিধিও ছিল।
কিন্তু সিপিএম এর প্রতিনিধি এই 50টা সিট বাড়ানোর ব্যাপারে আচ্ছা তো এখানে পার্টিকুলারলি তারা অবজেকশন করলো। এখানে যদিও সিপিএম এর প্রতিনিধি নেই, হুম আমরা হয়তো এটা আসলে ডাইরেক্টলি সম্পৃক্ত হতো আলোচনাটা। ঠিক। আর একটা বিষয় বিরুদ্ধবাবু বললেন যে খুব মানে যদি কমটা নিয়ে লড়াই করতে চায় তাহলেই আইপিএফটি সঙ্গে থাকতে পারবে। এত করে যে 22টা সিট মানে 28টার মধ্যে 22টা সিটই আইপিএফটি কে দিতে হবে সেটা কোনোদিন সম্ভব নয়। কম নিয়ে যদি থাকতে হয় থাকো, নতুবা চলো। এটা কি হবে এটা সামনের দিনেই বোঝা যাবে। আপনারা কি মানবেন এই কম সিট নিয়ে? না, এটা এখন আলোচনা না করলেই ভালো। হুম কারণ আমরা যেহেতু এটার কনক্লুশন, আমরা এখানে উনি দেওয়া বা আমি দেওয়া এটা কিন্তু কনক্লুশন না, হুম দিস ইজ নট আ কনক্লুশন। হুম এই প্রোগ্রামটা ধরো না, ধরুন আপনার থেকে মতামত চাওয়া হলো, obviously আমাদের আমাদের ডাকলেন যে অমিত বাবু কি করতে পারি, আমরা কি এই অল্প সংখ্যক সিটে লড়াই করব নাকি 22টা মানে 22টাই? বিধানসভার নিরিখে হুম যদি বিচার করি, হুম ওনারা তো ওই সময় বলেছিল যে বিধানসভায় আমাদের চাই, হুম এডিসিটা আপনাদের গিফট দেওয়া হবে। হুম সেই নিরিখে আমরা তো উদার মনোভাব দেখিয়ে তাদের হুম না আপনারা আমাদের পুরো দিতে হবে না, হুম। আমরা আপনাদের কিছু দিচ্ছি, হুম। এই মনোভাবে তো আমরা কিছু হলেও তাদের কিন্তু বিজেপি তো বলছে কোথাও একটা মানে খামতি রয়েছে আইপিএফটি, হয়তো বা পারবে না গিয়ে, হারবে বা ভোট পার্সেন্টেজটা কমে যাবে, ভোট পাবে না আইপিএফটি। বিজেপির মধ্যে এই ভয়টা রয়েছে। না, এটা পরে পর্যালোচনা করলেই বোঝা যাবে, হুম। আলোচনার মাধ্যমে কি হয় এটা সামনে দিলেই বোঝা যাবে। এখন হুম। এটার কনক্লুশন এখানে দেওয়াটা ঠিকই। বিদ্যুৎবাবু, শেষ প্রশ্ন করবো, অনুষ্ঠানের শেষ দিকে আছি। সিপিআইএম যদি লড়াই করে বা যদি পশ্চিমবঙ্গের বিষয়টা যদি আমাদের এডিসিতে চলে যায়, সিপিআইএম, আইএনপিটি এবং যে কংগ্রেস প্রত্যেকে একসঙ্গে লড়াই করলো বিজেপির বিরুদ্ধে, এবং সেখানে আপনাদের আইপিএফটিও জোটসঙ্গী, তারাও আপনাদের বিরুদ্ধে গেল, কোথাও কি ভোট শেয়ারটা কমে যাবে না বিজেপির জন্য? ভোটের যে শেয়ারিং, মানুষ কোথাও বিচলিত হয়ে ভোটটা কোথাও তাদেরকে দিতে গিয়ে বিজেপির যে পার্সেন্টেজ, যেটা আপনারা আশা করছেন যে লোকসভার নিরিখে এবং বিধানসভার নিরিখে একটা পার্সেন্টেজ আপনারা নিশ্চয়ই আশা করছেন যে এই পার্সেন্টেজটা হতে পারে বা ভোট শেয়ার এটা আমাদের আসতে পারে, এই ভোট শেয়ারে কোথাও কি বেঘাত পড়বে না? বৈষ্ণবীরা বলে 10 নক্ষত্র কি করিবে এক চন্দ্রের সাথ। হাজার হাজার নক্ষত্র থাকলে কি হবে, তারা থাকলে কি হবে, একটা সূর্য বা চন্দ্র আসলেই তাদের বিলীন হয়ে যায়। এইখানে বিজেপির বিরুদ্ধে ছোট ছোট পলিটিক্যাল পার্টি লড়বে, লড়বে, নেমসেক লড়বে, পাস করবে বিজেপি। এইটাই, এই জন্যই লড়লেই হয় না। এখন অনেক সাইনবোর্ড পলিটিক্যাল পার্টি আছে, অনেক পলিটিক্যাল পার্টি 1 ডজন বা 2 জন লোক আছে কিনা আমি জানি না। আর যে পলিটিক্যাল পার্টি বা যে নেতার পেছনে জনতা নেই, সে জননেতা হতে পারে না। আচ্ছা। আর যে পলিটিক্যাল পার্টি শুধু সাইনবোর্ড দিয়েই থাকে, ওই সাইনবোর্ড দিয়ে কোনো দিন হয় না। বলে না মিষ্টি কথাই চিরা ভিজে না, সাইনবোর্ড দিয়ে পাবলিকের মন জয় করা যায় না। এই জন্য আমরা বলি করতেই পারে, এই গণতন্ত্র দেশে করতেই পারে। আমি তো অনেক বললাম জনজাতি ভিত্তিক অনেক পলিটিক্যাল পার্টি হয়ে গেছে, এই জন্যই জনজাতিরা বুঝে গেছে, এই কয়েক বছরে বুঝে গেছে আমাদের আর কোনো অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টি নেই, শুধু পলিটিক্যাল পার্টি আছে বিজেপি। ঠিক। আমি জনতার কাছে আসছি, শেষ কিছু প্রশ্ন দেব, আমি এই দিকটাই যাব। কি বলবেন? কে আছে এডিসি মসনদ এবার, কে বলবেন? বিজেপি আছে, শিওর? কি বলবেন, কে আছে? বিজেপিও আসবে, আইপিএফটি আসবে না কেন? সিরিদর এই কমলপুরে তো বিজেপি চিট হইব, অন্য জায়গা বিজেপি চিট হইব, এরকমই বিজেপিও সিরিদর ফুটবই। কি বলবেন, কেন আইপিএফটি আসবে না বা কেন সিপিআইএম আসবে না, কেন বিজেপি আসবে ক্ষমতায় এডিসিতে? কারণ দেখুন, ত্রিপুরা রাজ্যের আমরা যারা জনজাতি আছি, আমরা বিগত অনেক বছর ধরে আমরা দেখে আসছি যে
ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের জনজাতিদের নিয়ে অনেকগুলি শরিক দল আমাদের খেলছেন, যে আমাদের জনজাতিদের নিয়ে ফুটবল খেলার মতো খেলছেন। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেমন ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি দল আছে আমরা বাঙালি। সেই আমরা বাঙালির পিছনেই বাঙালি নেই, কারণ এক জাতি নিয়ে কোনোদিন উন্নয়ন করা যায় না। যার কারণে এবার ত্রিপুরা রাজ্যের আমরা যারা জনজাতিরা আছি, আমরা চিন্তাধারা করেছি এক মনে এক প্রাণে আমরা ত্রিপুরা রাজ্যের এবার এডিসিতে আমরা পদ্ম ফুল ফুটিয়ে দেখিয়ে দেব। ধন্যবাদ। কি বলবেন? আমি যদি একটা প্রশ্ন করি, আমি এই দিকটায় আছি যে রাজ্যের নির্বাচন হয়তো বা কিছুদিনের মধ্যেই হবে। আজকে আমরা চেষ্টা করেছিলাম সিপিআইএম থেকে লোক যারা প্রতিনিধিরা হয়তো বা আসবেন, কিন্তু সিপিআইএম থেকে কেউই আসেননি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে বিরোধীরা হয়তো বা ক্যামেরা ফেস করতে চাইছে না, বা বিরোধীরা হয়তো বা কোথাও প্রশ্নকে ভয় পাচ্ছেন, বা এই আলোচনার মধ্যে বিরোধীরা কোথাও কোনো জায়গায় গিয়ে তারা আটকে যাচ্ছেন যে তারা ক্যামেরার সামনে আসবেন না বা তারা মানুষের সম্মুখীন হবেন না। কি বলবেন? কিছুদিন আগে দেখলাম আমরা ভারতীয় জনতা পার্টি যে বিরুদ্ধে 10,323 ইচ্ছা করলে, ইচ্ছা যদি করতো সিপিএম সরকার তাদেরকে বাঁচিয়ে দিতে পারত। ইচ্ছা করে 10,300-কে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। 10,300-কে আজকে দেখা যাচ্ছে যে আগরতলাতে 10,300-র পেছনে 10,300-র পেছনে কংগ্রেস এবং সিপিএম মিতালি করে তাদের সাথে বসে এই 10,300-কে উপরে তুলতে চাচ্ছে। কিন্তু ইচ্ছা করলে তো পারতো, বামপন সরকার, মানিক সরকার পারতো, ইচ্ছা করলে 10,300-কে বাঁচিয়ে দিতে পারতো। কিন্তু দেখা গেছে এই বিজেপি সরকার আসার পর আদরণীয় বিপ্লব দেবজি উনাদের সংগঠনের কাছ থেকে 2টি বছর তাদেরকে বেতন দিয়ে চালিয়েছিল এবং 35,000 টাকা করে সাহায্য করেছে। এর মধ্যে 10,300-র মধ্যে অনেকে চাকরি হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে সিপিএম কংগ্রেস মিতালি করে দুষ্ট বুদ্ধি রেখে ওনারা আজকে সেই সভাতে আসে নাই, আর আসবেও না। আজকে সেই আইপিএফটির জন্য কোনো প্রশ্ন আছে? যেহেতু শরিক দল, আপনাদের কি মনে হয় না যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কোথাও আপনাদেরকে ব্যালট বাক্সে গিয়ে বোতামটা টিপতে একটু অসুবিধা হবে? এমন অসুবিধা হবে না। লোকসভা নির্বাচনে দেখলাম যে মাত্র 4% ভোট পেয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি এককভাবে লড়ে আমাদের 28টার মধ্যে 28টা সিটই পেয়ে যাবো। 28টি পেয়ে যাবো একেবারে। আমরা এই আলোচনার একেবারেই শেষ দিকে আছি, আলোচনাটা শেষ করব, কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে রাজ্যে যতবারই নির্বাচন হয়েছে একটা বিষয় ছিল যে মানুষের রায় বা মানুষ কি বলতে চায়, মানুষের সেই প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। হয়তোবা সিপিআইএম এর যারা রয়েছেন তারা কোনো না কোনো সময় আমাদের সম্মুখীন তো হবেনই ক্যামেরায়। আজকের যে প্রশ্নগুলো তাদেরকে করার ছিল তখন না হয় আমরা সেই প্রশ্নগুলো করে নেব, কিন্তু দয়া করে এই বিষয়গুলোটা আপনারা কোনোদিন ছড়াবেন না যে আমরা যেই আপনাদেরকে আমন্ত্রণ পত্রটা দিই সেই আমন্ত্রণ পত্রে ডেট বা টাইম লেখা ছিল না। কারণ সেই আমন্ত্রণ পত্রটা আমি নিজের হাতে লিখে চেক করে 2-3 বার চেকের পরই আপনাদের কাছে যায়, কারণ আমরা 2-3 বার শুনেছি যে আমাদের আমন্ত্রণ পত্রে নাকি ডেট বা টাইম নেই। আমি আপনার কাছে জানতে চাইবো, কি বলবেন, কি প্রশ্ন রয়েছে বিজেপি বা আইপিএফটির যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের জন্য? আইপিএফটির প্রতিনিধি সম্মানিত অমিত বর্মাজি এবং বিজেপির প্রতিনিধি সম্মানিত বিদ্যুৎ বর্মাজি, উনি দুজনকে আমি সম্মান জানিয়ে বলছি, ঠিক আছে আমাদের শরীর দল চলছে, এই 3 বছরের মধ্যে আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা অনেক কিছু পেয়েছি। যেমন বিদ্যুৎ বাবু বলেছেন আমরা এই 15 এই ফাইনাল কমিশনে আমরা ডাইরেক্ট টাকা পেয়েছি। এর মধ্যে আমি আরেকটা সংযোজন করতে চাই, 3 বছরের মধ্যে আমাদের যে এডিসির মধ্যে যেটা আমরা সবচেয়ে যেটা পেয়েছি 18টা একলব্য স্কুল পেয়েছি, যেখানে এই 18টা স্কুলের মধ্যে প্রত্যেক বছর যদি আমরা যদি 100 জন পড়াশোনা করি আমাদের জনজাতিরা 1800 বেরিয়ে যাবে। সেটাতে সেই জন্য আমি আইপিএফটি এবং বিজেপির শরিক দল দোনোদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। সে সঙ্গে আরেকটা প্রশ্ন, আমি সাধারণ জনগণ হিসেবে আমার একটা প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ বাবু যেটা বলেছিলেন
এই নগর পঞ্চায়েতে আইপিএফটি আলাদা করে লড়েছে, এই পঞ্চায়েত সমিতিতে আলাদা করে লড়েছে, তারপর লড়েছে পার্লামেন্টে। সেই হিসেবে আমার একটা প্রশ্ন জাগে সিট শেয়ারিং এর ব্যাপারেও, যেহেতু এখন সুন্দরভাবে চলছে, কিন্তু বিদ্যুৎ বাবুর প্রসঙ্গ নিয়ে বলছি, যদি আমাদের এনসি দেববর্মা যদি 22টা যদি সিট চান, যে 60টা থেকে পেয়েছেন 9টা, যদি আবার 22টা চান, এই হিসেবে রেশিওটা একটু বেশি মনে হচ্ছে না? এবং আরেকটা এর সঙ্গে আমি একটা প্রশ্ন করতে চাই, ওনারা কেন পঞ্চায়েতে, এই নগর পঞ্চায়েতে, পার্লামেন্টে এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে আলাদাভাবে করেছেন? এটা একটু সাধারণ জনগণের কাছে শ্বেতপত্র, অর্থাৎ সোজাসুজি বলতে গেলে এটা আমাদেরকে যাতে একটা ক্লারিফিকেশন দেয়। কারণ এদেশে ইলেকশন হচ্ছে হলে সে 1984 ইংরেজির থেকে 1985 এর থেকে আমাদের এই ষষ্ঠ তফসিল অনুযায়ী আমরা জনজাতিদের অধিকার পাচ্ছি। সেই 35 বছরের মধ্যে 5 বছর ছিল টিইউজিএস কংগ্রেস, 5 বছর ছিল আইপিএফটি, বাকি 25 বছর ছিল সিপিআইএম। কিন্তু লাস্ট 10টা বছর আমরা সাধারণ জনগণ হিসেবে দেখি, এই সেই 10 বছরের মধ্যে একটাও এদেশেতে তাদের ওই কর্মচারী রিক্রুট করেনি, যেটা আমাদের জনজাতি হিসেবে অত্যন্ত পীড়ন এবং বেদনাদায়ক। কাজে আমরা আশা করছি জনপ্রতিনিধিদের কাছে ওনারা এদেশের মসনদে গিয়ে যাতে জনগণের জন্য যে আমরা ষষ্ঠ তফসিল গঠিত হয়েছে, আমাদের জন্য উন্নতি, এই জনজাতির উন্নতির জন্য ওরা সশস্ত্র থাকবেন এবং ভালোভাবে কাজ করতে পারবেন বলে। ঠিক। আমি বিদ্যুৎ একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। এডিসিতে আপনারা এলে যুবকদের জন্য ভাবনা চিন্তা করবেন এবং বিভিন্ন কাজ আপনারা বলেছেন, কিন্তু এই 3 বছরে আমাদের বিভিন্ন ফোনিং অনুষ্ঠানে জনতারা একটা অভিযোগ জানায় যে রাজ্যে 3 বছরে বর্তমানে যে রাজ্য সরকার চলছে তারা কোনো চাকুরি দেয়নি, কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, কি বলবেন? এডিসির ভেতরে আলোচনা হচ্ছে আমাদেরকে নিয়ে, আমি এডিসিরই কথা বলবো। আচ্ছা, তো সেই নিরিখে যদি আমি ধরি, এডিসিতে কি তাহলে ভোট দেবে মানুষ? রাজ্য সরকার যারা চালায় তাদেরকে জিজ্ঞেস করলে ভালো, কিন্তু এডিসিতে ক্ষমতাতে আসার পর আমরা কি বলবো, কি করব, এটা বলবো আমি। আচ্ছা, কারণ যেহেতু আমরা বিজেপি এডিসিতে আসছি, 587টা ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি আছে, ওইখানে 587 জন ভিলেজ সেক্রেটারি দরকার। এখন রাজ্য সরকার থেকে হায়ার করে পঞ্চায়েত সেক্রেটারিকে এখন ভিলেজ সেক্রেটারি হিসেবে আমরা ব্যবহার করি। তখন আমরা 587টা ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি থেকে আমরা সরকার আসার সঙ্গে সঙ্গে প্রত্যেক ভিলেজ কমিটি থেকে একজন করে একদিনে 587 জন ভিলেজ সেক্রেটারি রিক্রুট করব। আচ্ছা, চ্যালেঞ্জ এটা। নাম্বার 2, আমাদের এখানে আগেও আমরা চেষ্টা করেছিলাম এডিসি পুলিশ রিক্রুট করতে। আমরা 1 ব্যাটালিয়ন পুলিশ রিক্রুট করব, কাগজপত্র সব রেডি। আচ্ছা, আর বিশেষ করে যুবকদের জন্য আমরা কাজ করব। যুবকরাই ফিউচার। আজকের যুবক, আজকের ছাত্র, ভবিষ্যতের নেতা, ভবিষ্যতের বৈজ্ঞানিক, ভবিষ্যতের যত সব। এই জন্য আমরা যুবক, মহিলা তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দেব। বিশেষ করে শিক্ষা, পানীয় জল, পূর্ত, আর বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্যতে এডিসি এলাকাতে আমি বারবার বলি, আপনাদের মাধ্যমেও আমি চেষ্টা করেছিলাম, এখনো বলবো, পরেও বলবো, যে 18 বড়মোড়া, লংতরাই, সাকান্তান বিভিন্ন জায়গা থেকে আমাদের জলের সোর্সটা আসে। ধলাই নদী, গোমতী নদী, খোয়াই নদী, মন্ন নদী। যেখানে জলের উৎস ওইখানে খাবার জল পাওয়া যায় না, আর যেখানে জলের উৎস শেষ হয় ওইখানে প্রচুর জল পাওয়া যায়। আমরা সরকারে আসার পর এটা পুরো আমরা পরিবর্তন করব। আর যতগুলো ছোট ছোট যে রাস্তা আছে এইটা আমরা দেখব। তার মানে দিল্লি এখন এমন পজিশনে আছে, জনজাতি ডেভেলপমেন্টের জন্যে চাইলেই পাওয়া যায়, চাইলেই কিছু না কিছু পাওয়া যায়। এই জন্যে এডিসিতে আমরা 15 ফাইন্যান্স কমিশনের টাকা কোনোদিন দাবি করিনি, আমরা শুনিও না, না চাইতেই ভারতীয় জনতা পার্টি দিয়েছে আমাদেরকে। তো ডেফিনেটলি আমরা যদি এমডিসি উপহার দেই, ডেফিনেটলি আমরা আরো পাবো। এটাই চ্যালেঞ্জ আমাদের, এটাই পাবলিকদের সঙ্গে চ্যালেঞ্জ। আমি অমিতাভর কাছে আসছি, যদি আপনারা ক্ষমতায় আসেন কি কি করবেন?
আমরা যেটা পারবো ওটাও করবেন, ওনারা আলাদাভাবে বলুন। আচ্ছা শুনুন। 2015-তে আমাদের ইলেকশন ম্যানিফেস্টো ছিল। হুম, আমাদের টার্গেট তো এটাই থাকবে যে আমাদের মূলত যে দাবি নিয়ে আমরা এখন হুম, সংগ্রাম করে আছি, ত্রিপুরাল্যান্ডের দাবি তো থাকবেই, ওইটাকে কিভাবে সফল করা যায় এটাই আমাদের 1 নম্বর অগ্রাধিকার থাকবে। হুম। ওইটার সঙ্গে আমাদের গত যে ইলেকশনের ম্যানিফেস্টো, হুম, ওইখানে 42টা পয়েন্ট আছে। হুম। এই 42টা পয়েন্টকে আমরা এটা 2018 না 2015 15 আচ্ছা। তবে এখানে উল্লেখযোগ্য হলো যে 18 নম্বর যে পয়েন্ট, হুম, আমি পড়ে শোনাচ্ছি, হুম। ছোট ছোট লাইন। হুম, বর্তমান টাউন কমিটি আইন সংশোধন করে নগর পঞ্চায়েতের ধাঁচে অপেক্ষিত বড় বড় গঞ্জগুলোকে টাউন কমিটি গঠন করা হবে। হুম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত কিছুদিন আগে আমাদের ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছিল, হুম, বিজিবিআইপির ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছিল যে টাউন কমিটি বিল পাস হুম, হওয়ার সাপেক্ষে আমরা অনেকেই বিজেপিও করেছিল, আমরাও করেছি, যে এটা নিয়ে অনেক প্রোগ্রাম করেছি। হুম। কিন্তু এই দাবি আমরা কিন্তু গত 2015 আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতেই ছিল, হুম, ওইটা কিন্তু আমরা বিধানসভাতে ক্ষমতা আসার পরেই এটা কমপ্লিট করলাম। হুম, আরেকটা উল্লেখযোগ্য দাবির মধ্যে এটাকে না বললেই হয়, হুম, এখানে আমি পুরাটি পড়ে শোনাচ্ছি, বাংলাতেই আছে। হুম। ষষ্ঠ তফসিল আইনের 3 নং ধারার উপধারাকে লঙ্ঘন করে ইদানিং ভূমি বন্দোবস্ত দানের ব্যাপারে এডিসি নির্বাচিত সদস্যদের বাদ দিয়ে হুম। শুধুমাত্র রাজ্য সরকার কর্মচারী অন্যান্য প্রতিনিধিদের ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ সংবিধান বিরোধী। নির্বাচনে দল ক্ষমতায় গেলে এই বেআইনি কমিটিকে বাতিল করে দেওয়া হবে। আচ্ছা। এখন আপনারা জানেন যে রেভিনিউ ডিপার্টমেন্ট আমাদের হাতে আছে। এই যে বেআইনি যে ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি এডিসি, যেটা এই বেআইনি অ্যালটমেন্ট কমিটি যেটা বেআইনিভাবে নন ট্রাইবালদের এডিসিতে বন্দোবস্ত দিয়ে আসছিলেন গত যে শাসন ক্ষমতায় আছে 25 বছরের যে বামফ্রন্ট সরকার, ওই ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি কিন্তু অলরেডি এখনই আমাদের যে ক্যাবিনেট মিনিস্টার, রেভিনিউ মিনিস্টার, এই কমিটি কিন্তু অলরেডি বাদ দিয়ে দিলেন। যে আমাদের যে 42টা ম্যানিফেস্টো বা ইশতেহার, এটার কিন্তু অনেকগুলি এখন যেটি সম্ভব এটা কিন্তু আমরা এখন থেকেই করা আরম্ভ করে দিয়েছি। তো বাকিগুলি তো এটা একটু আগে যে উনি বললেন পঞ্চায়েতের ব্যাপারে, এগুলি সবগুলি আমাদের এই ম্যানিফেস্টো আছে। এগুলি যদি পড়ি তাহলে অনেক সময় কিন্তু তুমি কিছু বলতে চাইছেন, শুনবো। আমরা একেবারে ছোট করে অনুষ্ঠানের শেষ দিকে রয়েছি। এই অমিত বাবু যে ইলেকশন ম্যানিফেস্টো দেখালেন, ইশতিহার দেখালেন, আমি বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে আর ব্যক্তিগত থেকেও আমি বলবো যে এটা জনজাতিদেরকে বোকা বানানোর ইশতিহার। আচ্ছা। কারণ আইপিএফটি ওয়ান ডিমান্ড, ওয়ান থট, ওয়ান মাদার, ওয়ান ফাদার, এটা ছিল কি সংবিধানের 2 এবং 3 দ্বারা সমস্ত এডিসি এলাকাকে ত্রিপুরাল্যান্ড গঠন করা। ত্রিপুরাল্যান্ড যদি গঠন হয়, সব কিছুই তো আছে এখানে, কেন 42টা দপ্তর, 42টা আইটেম কেন? তার মানে আইপিএফটি ত্রিপুরাল্যান্ড ওই যে ইস্যুটাকে, ওই ইস্যু থেকে সরে গেছে, পাবলিক বুঝে গেছে তাদের দ্বারা এই ত্রিপুরাল্যান্ড হবে না, সরে গেছে। এখন বিধানসভা হলে পবিত্র সভা, হোলি প্লেস, মন্দিরের মতো। ওইখানে আইপিএফটির 2 জন মন্ত্রী, 6 জন এমএলএ আছেন। ওই পবিত্র দরবারে কোনো দিন ত্রিপুরাল্যান্ডের দাবি করে না, কিন্তু জঙ্গলে জনজাতিদেরকে বুকা বানানোর জন্য আমরা ত্রিপুরাল্যান্ড চাই। আমার খুব দুঃখ হয়। আর 2 এবং 3 দ্বারা ত্রিপুরাল্যান্ড যদি পায়, ভারতীয় জনতা জনজাতি মোর্চা কোনো দিন বিরোধিতা করব না। আচ্ছা, এটা আমার স্বার্থ। কিন্তু কেন 42টা ডিমান্ড? সেই ছোট করে শুনবে, অনুষ্ঠানের শেষ দিকে আছি। যে আপনারা যখন বিধানসভায় যাচ্ছেন, আপনাদের 6 জন 8 জন বিধায়ক রয়েছেন আপনাদের,
দুজন মন্ত্রীকে ছেড়ে দিলাম, 6 জন বিধায়ক কেন বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছেন না না, টিপ্রালেনকে নিয়ে? টিপ্রালেনকে নিয়ে আমরা বিধানসভায় কিছু বলছি না, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা পত্রপত্রিকা দেখলে এরকম যদি সুবিধা থাকতো আমি পেপার কাটিং নিয়ে আসতাম। একটা পেপারে একবার বেরিয়েছিল বিধানসভায় সরব টিপ্রালেন নিয়ে বিধানসভায় সরব আইপিএফটির বিধায়ক বিশ্বকেতু। যদি বিধানসভাতে যদি এই ইস্যুটা যদি নাও উঠতো তাহলে পেপার তো আমরা টাকা দিয়ে ওঠাইনি, ওনারা নিশ্চয়ই এই পেপার নিউজটা কালেকশন করার পরে এটা পেপারে এই ইস্যুটা উঠেছে। সুতরাং আমরা যে বিধানসভাতে বলিনি এটা ঠিক না। আমাদের অনেক বিধায়ক অনেকবার, যদিও এখানে বলতে হয় যে চিফ হুইপ, বিধানসভাতে যদি কোনো প্রসঙ্গ উঠাতে হয় কিছু নিয়ম কানুন থাকে, ওইটাতে আমাদের যেহেতু অ্যালায়েন্স হিসাবে চিফ হুইপ হচ্ছে বিজেপির এমএলএ কল্যাণী রায়। উনি আমাদের যে প্রসঙ্গগুলা, যে দাবিগুলা, যে টিপ্রালেন নিয়ে যখনই কোনো কিছু কোয়েশ্চেন থাকে বা প্রসঙ্গ উঠানোর জন্য আমরা কোয়েশ্চেন সাবমিট করি, ওইটাকে লাস্টের পর্যায়ে নিয়ে যায় বা বিধানসভার যে কার্যকালের মধ্যে ওইটাকে উঠানোর ওইটাকে পিছিয়ে দেওয়া হয়। চাঞ্চল্যকর দাবি বিদ্যুৎ বাবু, চাঞ্চল্যকর একটা দাবি করলেন কিন্তু আইপিএফটির তরফ থেকে, যে আইপিএফটি যদি কোনো তথ্য বা কোনো প্রশ্ন যদি বিধানসভায় রাখতে চায়, কোনো বিষয় রাখতে চায়, প্রশ্ন মানে টিপ্রালেন বা আমাদের রিগার্ডিং ত্রিপুরালেন যদি কোনো বিষয় থাকে, তখন যে বিজেপির বিধায়ক যিনি চিফ হুইপ রয়েছেন উনি সেই প্রশ্ন বা সেই বিষয়গুলোকে পিছিয়ে দেন, পিছনের পর্যায়ে নিয়ে যান। আইপিএফটি নামক পার্টি কি কোনো আইন মানে? তাদেরকে কোনো চিফ হুইপ আছে? চিফ হুইপ যদি মানত, সংবিধানকে যদি মানত, সরকারকে যদি মানত, রুট ব্লক কেন? এইখানে বিভিন্ন জায়গায় দিনের পর দিন রুট ব্লক, দিনের পর দিন অশান্তি সৃষ্টি করা। আমি পৃথিবীতে ইভেন ভারতবর্ষতে কোনো দিন দেখি না, দেখবো না ইহলুকে যে ক্ষমতা থাকা সত্ত্বেও রুট ব্লক করে, ক্ষমতা থাকা সত্ত্বেও ইয়ে করে, অনশন করে, ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের সরকার থাকা সত্ত্বেও আন্দোলন করে। যখন বিরোধী দলে ছিলাম আমরা দিতে হবে বলি, যখন আমরা ট্রেজারি বেঞ্চে সরকার চালাই আমি দিচ্ছি বলা উচিত। এই জন্য আমি বলি পাবলিক মানুষ নেতা নাও হতে পারে, নেতা কোন পথে চলে ওরা জানে, পাবলিক বোকা নয়। তো এখন আমি বারবার আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বললাম, ইংলিশে একটা প্রভাব আছে, আমি বারবারই বলি, পিকক নেভার ড্যান্স ইন আ জঙ্গল। ময়ূর কোনদিন জঙ্গলে পেখম মেলায় না, পেখম গুলা নষ্ট হবে। তো বিধানসভাতে আন্দোলন করা উচিত। আগে কথা ছিল, আমিও আইপিএফটিতে ছিলাম, যে আমরা বিধানসভাতে যাব, মন্ত্রিসভা গঠন করব, এমএলএ হব, মন্ত্রী হব। যদি বিধানসভাতে আমরা আন্দোলন করে যদি আমাদের দাবিগুলা যদি পূরণ না করে, যদি গৃহীত যদি না হয়, আমরা গাড়ি ছেড়ে আসবো, বিধানসভা ছেড়ে আসবো, বিধানসভার চেয়ারটা ছুঁড়ে মেরে আমরা আসবো। কোথায়? এই জন্য আমরা বলি মিষ্টি কথাই চিরা বেজে না। ঠিক, আমরা অনুষ্ঠানের একবারেই শেষ দিকে রয়েছি, অনুষ্ঠান শেষ করব, এই উত্তাপ চলতে থাকবে বা আজকে আরো হয়তোবা অনেক আলোচনা হতো। অমিত বাবু মাইক হাতে বসে আছেন, কিছু উত্তর দেবেন, কিন্তু আজকে আমরা একেবারেই সময় শেষ দিকে, কিন্তু এই উত্তরগুলো আমরা আগামী যে কনক্লেভ গুলো আসবে, আমরা প্রত্যেকটা জেলায় চেষ্টা করব করতে, যেই কনক্লেভ গুলোতে আসবে সেখানে আমরা এই বিষয়গুলোকে নিয়ে আরো আলোচনা করব, জনতার রায় আরো শুনবো, কি বলছেন এডিসি, কি বলছেন পাহাড়, কি বলছেন গ্রাম। কারণ এডিসি নির্বাচন আমাদেরকে অনেকটা আমরা বলতে পারি বুঝিয়ে দেবেন যে 2023-এর নির্বাচনে কি হতে চলেছে। কারণ এই এডিসি কে আমরা বলতে পারি এখন সময়ে দাঁড়িয়ে একটা এমন একটা নির্বাচন বা প্রিটেস্ট
টেস্ট এরকম যদি করা হয় তাহলে আমরা এটা কিন্তু প্রি টেস্ট বলতে পারি। প্রি টেস্ট, তারপরে উপনির্বাচন, টেস্ট এবং ফাইনালটা পরে কিন্তু 2023-এ হবে। সুতরাং অপেক্ষা করতে হবে সময়ের জন্য, এই অপেক্ষা তো চলবে। ততক্ষণে পাবলিক নাও টিম আমরা ঘুরে বেড়াবো রাজ্যের প্রত্যেকটা কোনায় কোনায়, রাজ্যের মানুষের রায় এডিসি কে নিয়ে কি হতে চলেছে বা এডিসিতে কে বসবেন, এই রকম আলোচনা সামনে মানুষ এবং জননেতারা, আর যে সমস্ত জননেতারা আসবেন বা যে বিভিন্ন দল থেকে যারা প্রতিনিধিরা আসবেন তারা তো উত্তর দেবেনই। আর সিপিআইএম, কংগ্রেস বা আইএনপিটি আমরা যদি বলি, তাদের উত্তর আজকের এই অনুষ্ঠান স্থলের খালি চেয়ারগুলো দিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে তাদের উত্তরগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।